এক নম্বর প্রশ্নে বলা আছে এতকে পরম মানের সাহায্যে প্রকাশ করো। তো আমরা প্রশ্নে দেখতে পারতেছি যেটাকে আমাদের কি করতে হবে, পরম মানের সাহায্যে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমরা এখানে কাজ করব, প্রান্তীয় যে ভ্যালু দুটো আছে এই দুটার গড় বাহির করব। তাহলে আমরা এখানে -1 পেয়ে যাচ্ছি। তো এই তিন পক্ষ থেকে কি করতে হবে, এই -1টাকে বাদ দিতে হবে। তো মানে পাচ্ছি -6 ইজ লেস দেন x + 4 ইজ লেস দেন 6। তাহলে পরম মানের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এটাকে x + 4 পরম মান ইজ লেস দেন 6। তো এটি হচ্ছে আনসার। 2 নং প্রশ্নে আর্গুমেন্ট বাহির করতে বলছে। তো এখানে একটি জটিল সংখ্যা দেয়া আছে, জটিল সংখ্যাটি z = √3 + 3i এর আর্গুমেন্ট বাহির করতে হবে। ওকে, তো এটাকে যদি আমরা এখন x + iy এর সঙ্গে কম্পেয়ার করি, x এর ভ্যালু পাচ্ছি -√3, y এর ভ্যালু পাচ্ছি আমরা এখানে 3। তো আমরা দেখতে পারতেছি বিন্দুটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এইটুকু হচ্ছে এখানে আর্গুমেন্ট θ = π - tan ইনভার্স y/x সেকেন্ড কোঅর্ডিনেটে হওয়ার কারণে। y বলতে 3, x বলতে -√3। মড চিহ্ন থাকার কারণে নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য হবে না, বা সেকেন্ড কোঅর্ডিনেট π - tan ইনভার্স করে দেওয়া হয়েছে, এই জন্যে নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য হবে না। একটা 3 মানে দুটা √3 কাটাকাটি করলে আমরা √3 পেয়ে যাচ্ছি। tan π/3 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি tan ইনভার্স 1 π - π/3। তাহলে এলসিএম করলে আমরা পেয়ে যাচ্ছি 3π থেকে একটা পাই সাবট্রাক্ট করলে 2π/3। তো এটি হচ্ছে আনসার। 3 নং প্রশ্নে বলছে সুপ্রিমাম নির্ণয় করতে হবে। তো এখানে একটি সেট এস দেয়া আছে 1/3, 1/9, 1/27, 1/81 ... তো এখান থেকে সুপ্রিমাম বাহির করতে হবে। তো আমরা যদি সেটটির দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে একটা সিকোয়েন্স খুঁজে পাবো। 3 এর উপরে পাওয়ার হিসাবে 1 আছে, 3 এর উপরে পাওয়ার হিসাবে 2 আছে, 3 এর উপরে পাওয়ার হিসাবে 3 আছে, এখানে 3 এর উপরে পাওয়ার হিসাবে 4 আছে। তো এভাবে চলতে আছে। তো আমরা যদি বলি এভাবে চলতে চলতে 3 এর উপরে পাওয়ার ইনফিনিটি পর্যন্ত যায়, 1/9 এইভাবে চলতে 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 1/∞ এদিকে চলে আসতেছে কত, 0 চলে আসতেছে। তো এখানে যদি আমরা দেখি যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের সুপ্রিমাম। আর যদি আমাদেরকে বলে ইনফিমাম, তাহলে ইনফিমাম হচ্ছে এখানে 0। তাহলে যেহেতু আমাদের এখানে সুপ্রিমাম চেয়েছে সেহেতু উত্তর হচ্ছে 1/3। তাহলে আমরা বলতে পারি সুপ্রিমাম আমাদের কত চলে আসলো, 1/3। 4 নং প্রশ্নে কিছু শর্ত সাপেক্ষে প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো এটি হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের উত্তর। তো এখান থেকে আমাদের খুঁজে বাহির করতে হবে নিচের কোনগুলো সঠিক। তো আমাদের যে অসমতা দেয়া আছে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি এই অসমতাটিকে ডিরাইভ করলে আমরা x/9 + y/9 = 1। তো এটা যদি আমরা ছক কাগজে বসাই তাহলে ধরে নিলাম x অক্ষ থেকে 9 একক অংশ কাটছে, y অক্ষ থেকে 9 একক অংশ কাটছে। ওকে, আবার যদি পরের লাইনটা আমরা তাহলে পেয়ে যাচ্ছি x অক্ষ থেকে 10 একক অংশ কাটছে এবং y অক্ষ থেকে 15/2 একক অংশ কাটছে। তাহলে x অক্ষ থেকে 10 একক অংশ কাটছে এবং y অক্ষ থেকে এটুকু অংশ কাটছে, তাহলে 15/2। তাহলে আমরা বুঝতে পারতেছি যে শেডেড রিজন হচ্ছে এইটুকু, এখানে ও এ, এটার নাম দিলাম আমরা সি, এটা হচ্ছে বি। তাহলে ও এ সি বি হচ্ছে একটা শেডেড রিজন। তো 1 নম্বর প্রশ্নে বলছে যে সমাধান এলাকার প্রান্তিক বিন্দুগুলো 0, 0, তারপর এ পাচ্ছি আমরা 9,0, বি পাচ্ছি আমরা 0,15/2, সি পাচ্ছি আমরা 6,3। তাহলে 1 নম্বর যে অপশনটি আছে সেটি ঠিক আছে। দেন 2 নম্বর অপশনে যেটা দেয়া আছে যে 2x + 5y এই অভিষ্ট ফাংশনে যদি আমরা এই প্রান্তীয় বিন্দুগুলো বসাই তাহলে সর্বাধিক মান কি 27 হবে কিনা। তো আমরা দেখতে পারতেছি যদি আমরা এই 9,0 বসাই তাহলে 18 আসতেছে, এটা বসালে আমরা পাচ্ছি 27, আর এটা বসালে আমরা পাচ্ছি মোটামুটি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 37.5 আমাদের ম্যাক্সিমাম, কিন্তু আমাদের এখানে দেয়া আছে 27। তাহলে 2 নম্বর অপশনটি ভুল আছে। তাহলে বোঝাই যাচ্ছে 1 এবং 3 হচ্ছে সঠিক। তারপর 3 নম্বর একটু আমরা জাজ করতেছি, সবগুলো বিন্দু বসিয়ে দিয়ে আমরা দেখতে পারতেছি যে এই বিন্দুটা যদি বসাই তাহলে -15 পেয়ে যাচ্ছি এবং এটাই এখানে সর্বনিম্ন বিন্দু। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3 নম্বর। 5 নং প্রশ্নে বলা হয় সমান এত হলে
p+2 পরম মান ইজ ইকুয়াল টু 3 কি নির্দেশ করে? বৃত্ত, সরলরেখা, প্যারাবোলা না উপবৃত্ত? তো প্রশ্নে দেয়া আছে p সমান x প্লাস iy, p+2 পরম মান ইজ ইকুয়াল টু 3 দেয়া আছে। তো আমরা p এর মানটা বসালে x+2 প্লাস iy ইজ ইকুয়াল টু 3 লিখতে পারতেছি। তো এখান থেকে আমরা এর মডুলাসটা বাহির করে নেব। তো আমরা মডুলাস বাহির করার যে ফর্মুলাটা সেটা জানি, √x² প্লাস y² ইজ ইকুয়াল টু 3। তো উভয় পাশে যদি আমরা এখন বর্গ করে দিই তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, এখানে পেয়ে যাচ্ছি আমরা x+2 হোল স্কোয়ার প্লাস y² ইজ ইকুয়াল টু 3²। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি x² প্লাস y² ইজ ইকুয়াল টু r²। তার মানে এই সমীকরণটির সঙ্গে কম্পেয়ার করলে আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো 6 নং প্রশ্নে বলা আছে এখানে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। তো সংখ্যাটি হচ্ছে 11 - 60i। তো আমরা এখানে এই 11 - 60i কে a প্লাস ib এর সঙ্গে কম্পেয়ার করব। তো আমরা এখানে একটা টেকনিক ইউজ করব, যেহেতু বর্গমূল বাহির করতে বলছে, এটার যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে রুট ওভার করে দিলে আমাদের স্কোয়ার রুটটা সহজে কাটা গিয়ে কিন্তু বর্গমূলটা আমরা সহজে পেয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এটাকে এমনভাবে ব্রেকডাউন করব যেন যোগ বিয়োগ করলে আমাদের এটার সঙ্গে মিলে যায়। তো এটা ভাঙানোর জন্য এখানে টেকনিক্যালি আমাদের প্রথম পদটি বাহির করার জন্য এখানে এটার সঙ্গে যদি a প্লাস আইবি এর কম্পেয়ার করি তাহলে প্রথম পদটি বাহির করার জন্য √a² প্লাস b² বাই 2 প্লাস a, এইভাবে আমরা এটাকে ব্রেকডাউন করলে প্রথম পদ পেয়ে যাচ্ছি আমরা 36। ওকে, তাহলে 36 থেকে কত বিয়োগ করলে 11 পাবো? অবশ্যই 25 বিয়োগ করলে আমরা 11 পাবো। তাহলে 36 মাইনাস এটাকে আমরা ভেঙে নেব যেভাবে হয়, 6 2 আর 12, 5 12 60 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে 25i², দ্যাট ইজ -25 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 6 - 5 এর উপর হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি +-6 - 5i। তো এটি হচ্ছে এত এর বর্গমূল। 7 নং প্রশ্নে বলা হচ্ছে পি এর কোন মানের জন্য সমীকরণের মূলদ্বয় সমান হবে? তো সমীকরণটি হচ্ছে x² - 8x প্লাস p। এখান থেকে আমরা পৃথক বা নিঃস্বকটি বাহির করে নেব b² - 4ca, তাহলে 64 - 4p। তো আমরা জানি একটা সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে যে পৃথক কি হবে, শূন্য হতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি 4p ইজ ইকুয়াল টু 64। তাহলে p এর মান চলে আসতেছে এখানে 16। তাহলে p এর মানটি আমরা পেয়ে গেলাম। এখানে একটি তথ্যের উপর ভিত্তি করে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো তথ্যটি হচ্ছে এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার মূল দুইটা বলা আছে 1/p এবং 1/q। তো আমরা দ্বিঘাতের ক্ষেত্রে যদি দুটি মূল জানা থাকে তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা বাহির করে নিব আর মূলদ্বয়ের গুণফল বাহির করে নেব। তাহলে যেহেতু মূল দুইটি 1/p প্লাস 1/q, তাহলে যোগফলটা পেয়ে গেলাম আমরা -b/a। বাই ফর্মুলা উই গেট 2/2 ইজ ইকুয়াল টু 1 পেলাম আমরা। আর মূলদ্বয়ের গুণফল কত, 1/p ইন্টু 1/q। তো একেবারে লিখে ফেললাম 1/pq ইজ ইকুয়াল টু c/a, তাহলে হাফ পেয়ে গেলাম। তো এখান থেকে pq এর মানটা আমরা বাহির করে নিতে পারি কত, 2 বাহির করে নিতে পারি। তো 8 নং প্রশ্ন বলছে p প্লাস q এর মান কত? এখন আমরা কি করব, এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমরা যদি এলসিএম করি উপরে পাচ্ছি আমরা p প্লাস q, নিচে আসতেছে pq ইজ ইকুয়াল টু 1। তো আমরা এখানে লিখতে পারবো যে p প্লাস q ইজ ইকুয়াল টু pq। তো pq এর মান কত জানি আমরা 2। তাহলে p প্লাস q এর মান আমরা পেয়ে গেলাম কত, p প্লাস q এর মান এখানে পেয়ে গেলাম 2। তো এটি হচ্ছে আনসার। এরপর 9 নম্বরে প্রশ্ন করেছে q এর মান কত? তো সমীকরণটিকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্রটি আছে b - b প্লাস মাইনাস b স্কোয়ার √b² - 4ca বাই 2a, এই ফর্মুলায় ফেলি তাহলে আমরা x এর মান এখানে কি পেয়ে যাচ্ছি, 1 + -i। তো যেহেতু এই সমীকরণের সমাধান এটি, সেহেতু আমরা বলতে পারি যে q এর মান 1 + -i, কেননা 1/p 1/q এই সমীকরণের মূল হওয়ায় এই শর্তটি খাটে। এখানে একটা কনিক থেকে নিয়ামক রেখার সমীকরণ বাহির করতে হবে। তো কনিকটি হচ্ছে x² - 4y। তো দেখেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। আর আমরা যদি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি তাহলে এই ফিগার পেয়ে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে y এখানে লিনিয়ার, x হচ্ছে দ্বিঘাত এবং ধনাত্মক দিকে চলে যাবে, y অক্ষের দিকে প্রতিসম হবে। তাহলে এখান থেকে কম্পেয়ার করে a এর মান পাচ্ছি আমরা 1। তো আমরা জানি শীর্ষবিন্দুর অপোজিট দিকে থাকবে নিয়ামক রেখার সমীকরণ, আর এই নিয়ামক রেখার সমীকরণটি হচ্ছে x অক্ষের প্যারালাল। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যেহেতু মূল বিন্দু থেকে নিচের দিকে, সেহেতু y ইজ ইকুয়াল টু -a।
তাহলে এখান থেকে আমরা এর মান বসিয়ে পেয়ে গেলাম y প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এটি হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। 11 নং প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার n প্লাস n এর সহগ কত। দেয়া আছে y প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার টু n। তো আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার টু n। তো এখান থেকে আমরা সাধারণ পদ যেটা পাবো সেটা হচ্ছে এনসিআর ওয়াই টু দি পাওয়ার আর। তো n বলতে এখানে টু n। তো আমাদের যেহেতু ওয়াই টু দি পাওয়ার n প্লাস ওয়ানের কথা বলছে, তো আমরা এখানে এক কাজ করব, আর এর জায়গায় n প্লাস ওয়ান বসিয়ে দিব। তো যেখানে যেখানে আর আছে ওখানে ওখানে আমরা n প্লাস ওয়ান বসিয়ে দিব। তাহলে এখানে আর আছে n প্লাস ওয়ান, এখানে আর আছে n প্লাস ওয়ান। তো 12 নং প্রশ্নে বলা আছে একটা বিস্তৃতি দেয়া আছে, এর বিস্তৃতির উপর বেস করে তিনটি অপশন আছে, বলতে হবে কোনটি সঠিক। তো বিস্তৃতিটি বলা আছে এক্স প্লাস ফাইভ হোল টু দি পাওয়ার 13 আছে। তো প্রথমত এক নম্বর অপশনে বলছে পদ সংখ্যা 14। তো আমরা জানি পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে এক বেশি, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে পদ সংখ্যা হবে 14, এই অপশনটি ঠিক আছে। তারপর বলছে তৃতীয় পদ। তো আমরা জানি তৃতীয় পদ মানে হচ্ছে আর এর মান 2। তো আমরা যদি এইভাবে হিসাব করি যে 1 প্লাস এক্স স্কোয়ার এইভাবে, তো আমরা বুঝতেই পারছি যদি চতুর্থ পদের কথা বলতো তাহলে এখানে 3 অপশনটি সঠিক হতো। যেহেতু তৃতীয় পদের কথা বলছে সেহেতু এখানে 2 হলে সঠিক হতো। তো সেই দৃষ্টিকোণ থেকে এই 2 নম্বর অপশনটি ভুল আছে। আবার বলছে অষ্টম পদ মধ্যম পদ। তো আমরা জানি যে যেহেতু ঘাত বিজোড় সেহেতু মধ্যপদ আছে দুইটা, একটা হবে কত n মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, আর একটা হবে n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে পাচ্ছি 13 মাইনাস ওয়ান মানে 12 বাই টু প্লাস ওয়ান, আর 13 প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান। তাহলে একটা পাচ্ছি সপ্তম পদ, একটা পাচ্ছি আমরা অষ্টম পদ। তাহলে অষ্টম পদ মিলে গেছে, একটি পদের কথা বলছে, তাহলে 3 নম্বর অপশনটি সঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি 1 ও 3 হচ্ছে এখানে সঠিক। 13 নং প্রশ্নে বলছে এখানে একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। তো পরাবৃত্তটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখানে ফুললি এটাকে একটা ফর্মুলায় কনভার্ট করব। এক্স স্কোয়ার প্লাস 12x, এখানে আমরা একটা 36 নিব, তাহলে এক্স প্লাস 6 হোল স্কোয়ার সূত্র পড়বে, আর বাদ বাকি আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, তো যেহেতু 36 আমরা সূত্র মিলানোর জন্য লিখেছি বাড়তি জিনিস, সেই জন্য ডান পক্ষ থেকে এটা বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স প্লাস 6 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে -3টা কমন নিতে হবে, কারণ এখানে মনে রাখতে হবে এক্স এবং ওয়াই সবসময় ফ্রি রাখতে হবে, এদের সঙ্গে কোনো সহগ থাকবে না। তাহলে আমরা শীর্ষবিন্দু মানে হচ্ছে জানি যে পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। তাহলে এক্স বলতে এখানে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 যদি আমরা ধরি তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি -6, আর যদি আমরা ওয়াই মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা এখানে 12। তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছি -6, 12। তথ্যের উপর ভিত্তি করে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো তথ্যটি হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ দেয়া আছে। সমীকরণটি হচ্ছে 7x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু 112। তো এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 7 ইজ ইকুয়াল টু 1। তাহলে a পেয়ে যাচ্ছি এখানে 4, b পেয়ে যাচ্ছি √7। তো এখানে বোঝাই যাচ্ছে যে 4 ইজ গ্রেটার দেন √7। ঠিক আছে, তাহলে a b এর চেয়ে বড়। তাহলে আমাদের কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের যে ফর্মুলাটা জানি সেটি হচ্ছে 2b স্কোয়ার বাই a। তো মানগুলো বসিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বের যে লেন্থটি সেটি পেয়ে গেলাম 7/2 একক। 15 নং প্রশ্নে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তো আমরা জানি উপকেন্দ্র বাহির করার যে ফর্মুলাটি সেটি হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0। তো আমরা এর মান জানি, ই এর মান জানি না। তো ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। তো এই উৎকেন্দ্রিকতাটা আমাদের এখানে বাহির করে নিতে হবে। তো উৎকেন্দ্রিকতা বাহির করার যে ফর্মুলাটা সেটা আমরা জানি √a² মাইনাস b² বাই a²। তো এখান থেকে উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম 3/4। তো আমরা যদি এ এর মান 4 বসিয়ে দিই, এর মান 3/4, তাহলে 4 চলে গেল, পেয়ে গেলাম প্লাস মাইনাস 3,0। তো এটি হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেন 16 নং প্রশ্নে বলছে যদি সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা হয় তাহলে cos 2 থিটা এর মান কত। তো দেয়া আছে সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা। তো আমরা এখান থেকে সাইন 2 থিটা সমান লিখতে পারি x। তো cos 2 থিটাকে আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। ঠিক আছে, তাহলে যে সাইন 2 থিটার যে মানটা আমরা জানলাম x, সেই x বসিয়ে দিলাম, তাহলে cos 2 থিটার মানটা আমরা পেয়ে গেলাম √1 মাইনাস x²। 17 নং প্রশ্নে বলা আছে cos
টু সাইন ইনভার্স 3x/2 প্লাস কস ইনভার্স 3x/2 এটা ইজ ইকুয়াল টু যদি পি হয় তাহলে পি এর মান কত? তো দেয়া আছে এটা ইজ ইকুয়াল টু পি। আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান হচ্ছে পাই/2। তো পাই/2 আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে 2 কাটা গেল, তাহলে আমরা পাচ্ছি এখানে কস পাই মানে 180 ডিগ্রি। তাই কস 180 ডিগ্রি মান হয়ে যাচ্ছে কত? -1। তাহলে পি এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? -1। 18 নং প্রশ্নে বলা আছে পি এবং কিউ বল দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি হয় 5 নিউটন এবং একই দিকে ক্রিয়া করলে লব্ধি হয় 7 নিউটন। তো আমরা সলিউশনে দেখি, যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে পি মাইনাস কিউ হবে। তো আমরা এখানে ধরে নিলাম পি ইজ গ্রেটার দেন কিউ। তাহলে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি হবে 5, তাহলে পি মাইনাস কিউ হবে 5। আর একই দিকে ক্রিয়া করলে লব্ধি হবে 7, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হবে 7। তো এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কিউ কিউ চলে যাচ্ছে, 2p ইজ ইকুয়াল টু 12 পাচ্ছি, তাহলে পি এর মান 6। তো 1 নম্বর অপশনে পি বলের মান 6 নিউটন, এটি ঠিক আছে। আবার যদি আমরা পি এর মান বসিয়ে দিই তাহলে কিউ এর মান পেয়ে যাচ্ছে 1 নিউটন, তাহলে 2 নম্বর অপশনে বলছে যে কিউ বলের মান 1 নিউটন, 2 নম্বর অপশনটা ঠিক আছে। এবং আমরা এটা জানি যে দুটি বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, আর একই দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 0 ডিগ্রি। তাহলে বিপরীত দিকে ক্রিয়া করলে হচ্ছে 180 ডিগ্রি, একই দিকে ক্রিয়া করলে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে 3 নম্বর অপশনটিও ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে 1 2 3 এই তিনটাই হচ্ছে সঠিক। 19 নং প্রশ্নে বলা আছে কোনো বিন্দুতে 120 ডিগ্রি করে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম বলটি হচ্ছে 16 নিউটন এবং ক্ষুদ্রতম বলটি লব্ধির সাথে সমকোণ উৎপন্ন করে। ক্ষুদ্রতম বলটি কত? তো প্রশ্নে বলছে বল দুইটি 120 ডিগ্রি কোণ প্রডিউস করে, এদের মধ্যে একটা বড় একটা ছোট। ধরে নিলাম কিউ বলটা বড় আর পি বলটা ছোট। এই ক্ষুদ্রতম বলের সঙ্গে লব্ধি বলটা কি করে? 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, মানে সমকোণ উৎপন্ন করে। আবার এখানে কিউ বলটি দেয়া আছে কত? 16 নিউটন। তাহলে আমরা লম্বাংশের ফর্মুলা থেকে আমরা জানি যে পি বল নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে পি কস 0 ডিগ্রি দ্যাট ইজ 1। কিউ বল পরস্পরের সঙ্গে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি কোণ প্রডিউস করছে। আর আমরা এখানে জানি যে লব্ধি বল 90 ডিগ্রি কোণ প্রডিউস করছে। তাহলে পি বলই থাকলো, কিউ বল 16টা বসিয়ে দিলাম, কজ 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ, কজ 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পি এর মান চলে আসতেছে কত? এখানে 8 নিউটন। তাহলে এটি হচ্ছে উত্তর। 20 নং প্রশ্নে বলা হচ্ছে ইউ গতিবেগে ও আনুভূমিকের সঙ্গে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা কত? তো আমরা জানি আনুভূমিক পাল্লা আর সমান ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। তো এটি হচ্ছে আনুভূমিক পাল্লা। 21 নং প্রশ্নে বলা হচ্ছে একটি গাড়ি সমতরণে 25 কিলোমিটার পার আওয়ার আদিবেগে 150 কিলোমিটার অতিক্রম করে 60 কিলোমিটার পার আওয়ার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়, গাড়িটির ত্বরণ কত? যেহেতু সমতরণের কথা বলেছে সেহেতু আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s এই ফর্মুলাটি করব। ভি এর মান হচ্ছে এখানে 60, ইউ হচ্ছে আদিবেগ 25 আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। তো এখানে যেহেতু সবই কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় দেওয়া আছে এই জন্য এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই, সব ঠিক থাকবে। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এ এর মান পেয়ে গেলাম 9.92 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তো এটি হচ্ছে উত্তর। তেইশ নং প্রশ্নে বলা আছে একটি সমস্যা সমাধান করতে পারার ক্ষেত্রে এ এর সম্ভাবনা হচ্ছে 5/9 এবং বি এর সম্ভাবনা হচ্ছে 7/8 হলে তারা একত্রে সমস্যাটি সমাধান করতে পারার সম্ভাবনা কত? তো প্রশ্ন অনুসারে পি অফ এ দেওয়া আছে 5/9, পি অফ বি দেওয়া আছে 7/8। তো পি অফ এ ইন্টারসেকশন বি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা জানি পি অফ এ ইন্টু পি অফ বি। তো এই ক্ষেত্রে আমরা সমস্যাটি একত্রে সমাধান করতে পারার যে সম্ভাবনা সেটা জানি আমরা পি অফ
এ ইউনিয়ন বি। তো পি অফ এ ইউনিয়ন বি এর যে ফর্মুলাটি সেটি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 17/18। তো এটি হচ্ছে 24 নং প্রশ্নে কিছু এখানে ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো ব্যবহার করে পরিমিত ব্যবধানটা বাহির করতে হবে। তো আমরা জানি পরিমিত ব্যবধানের যে ফর্মুলা সেটি হচ্ছে সিগমা সমান রুট ওভার সাম এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার তার উপর স্কোয়ার। তো আমরা এক্স বারটা বাহির করে নিলাম এখান থেকে এবং সাম অফ এক্স আই স্কোয়ারটা আলাদা করে বাহির করে নিলাম। তো বসিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি √5। তো এটি হচ্ছে পরিমিত ব্যবধান। তো ক্যালকুলেটর ব্যবহার করেও পরিমিত ব্যবধান শর্টকাট ওয়েতে বাহির করা যায় এবং খুব কম সময়ে। এর রিলেটেড একটি ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। 25 নং প্রশ্নে বলা হচ্ছে cos θ সমান -½ হলে সমীকরণটির সমাধান কোনটি হবে? তো আমরা জানি cos 120 ডিগ্রি মান হচ্ছে -½ তো আমরা জানি cos 2π/3 হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে cos θ = cos α হলে θ = 2nπ ± α। তো সেই দৃষ্টিকোণ থেকে cos θ = cos α হলে θ = 2nπ ± α বলতে এখানে 2π/3। তো এই হচ্ছে 25 নং প্রশ্নের সমাধান।